না, আরামবাগে এই মুহূর্তে আমরা বলবো না, সংগঠন হচ্ছে এই মুহূর্তে আমরা বলতে পারছি না। আমরা এই মুহূর্তে বলবো না আমরা প্রার্থী দেবো কি দেবো না, কোথায় 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 প্রার্থী দেবো না দেবো এখনই বলছি না। তবে আপনারা যেখানেই আমরা প্রার্থী দেবো নিশ্চিন্তে থাকুন, আমাদের সংগঠন যেখানে স্ট্রং আছে সেখানে আমরা প্রার্থী দেবো। আমরা এখনো আমাদের সংগঠন এখন গঠনের পর্যায়ে, সংগঠন যখন লড়াইয়ের জায়গায় যাবে তারপরেই প্রার্থী দেওয়া বিবেচনার জায়গায় আসবে। আমাদের সংগঠনের ব্যাপ্তি রাজ্যের বিভিন্ন জায়গায় হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখছেন তার হাত থেকে সংখ্যাগুরু হিন্দু ভাইরা সরে গিয়েছে, আর ভোট নাই। সংখ্যাগুরু হিন্দু ভাইদের মন পাওয়ার জন্য এখন মন্দিরের রাজনীতি ওনাকে করতে হচ্ছে, কিন্তু সংখ্যাগুরু হিন্দু ভাইদের বাড়ির ছেলের চাকরির ব্যবস্থাও করেনি। সংখ্যালঘুদের একই অবস্থা, সংখ্যালঘুদেরকে বিজেপির ভয় দেখিয়ে নিজের কাছে টানতে চাইছে, আর সংখ্যাগুরু ভাইদেরকে আপনার সংখ্যালঘুদেরকে বিজেপির ভয় দেখিয়ে টানছে, সংখ্যাগুরু হিন্দু ভাইদেরকে মন্দির দেখিয়ে নিজের দিকে টানতে চাইছে। তবে পশ্চিমবাংলা 2026-এ সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু ভাইরা প্রস্তুত নিয়ে নিয়েছে মমতা ব্যানার্জিকে বিসর্জন করবে। দেখুন, আমি এতটুকু বিশ্বাস করি, সংবিধানের উপরে আমি ভরসা রাখি। দেশ পরিচালনার ক্ষেত্রে সংবিধান আছে, আমার লাইফস্টাইল পরিচালনার ক্ষেত্রে আমার একটা গাইডলাইন আছে, দেশ পরিচালনার ক্ষেত্রেও সেই গাইডলাইন আছে। সেই গাইডলাইন দেখুন, যে প্রশ্নটা করেছেন দারুণ কোশ্চেন করেছেন। আজকে রাজ্য স্তরের নেতৃত্বরাও এমপি একজন জয়েন করেছেন। হ্যাঁ, আমি একটা কথাই বলবো, দুটো কথা এখানে। একটা, প্রশাসন সম্পর্কে, প্রশাসন উঠলেই দেখবেন একজন মানুষ নাক ছিটকায়, কারণ প্রশাসনের কিছু অফিসার এমন দুর্ব্যবহার করে, পুলিশ সম্পর্কে মানুষের ধারণা খারাপ, কিন্তু পুলিশ আমাদের সমাজে একটা গুরুত্বপূর্ণ সদস্য। ঠিক রাজনৈতিক কারবারিরা গরু ছাগলের মতো যেভাবে কেনা বেচা হচ্ছে তাদের, এর ফলে নিজেদের গ্রহণযোগ্যতাকে হারিয়ে ফেলছে। আদর্শগত মিল, আদর্শ আগে মানুষের হওয়া দরকার। যে মানুষের আদর্শ নাই সে জীবিত অবস্থায় মৃত নাই। আপনি যে প্রসঙ্গের কথা বলছেন, আমি একদম স্পষ্ট বার্তা, যার আদর্শগত ম্যাচ থাকবে সে আইএসএফে আসুক। তবে আশা করছি আইএসএফ থেকে ছেড়ে গেলে আদর্শগত কারণে কেউ ছেড়ে যাবে না, তার ব্যক্তি স্বার্থ চরিতার্থের জায়গা সেটা সে চলে যেতে পারে, কিন্তু আমি তো কাউকে আটকে রাখার ক্ষমতা আমার নেই বা আপনারও নাই। সে আদর্শ যদি তার ঠিক থাকে সে নিজে থেকে আটকে থাকবে। অনুরোধ এটাই, গরু ছাগলের মতো বিক্রি হবেন না। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করে তাহলে হলোটা কি? পশ্চিমবাংলার অর্থনীতি অবস্থা কোন তলনিতে পাঠিয়েছে বুঝতে পেরেছেন তো? আচ্ছা, এসআইআর নিয়ে যেটা বলছেন, আমি বলি একটা কথা, এসআইআর স্বচ্ছভাবে হোক, তার আমরা বিরোধিতা করব না। এসআইআর স্বচ্ছভাবে হোক, তার বিরোধিতা করব না, কিন্তু রাজ্য সরকার মানুষকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিচ্ছে। রাজ্য সরকার মানুষকে ভুল ভাবে আতঙ্কিত করার চেষ্টা করছে, আর বিজেপি সেই সুযোগটা কাজে লাগাচ্ছে। দেখুন, এসআইআর আর্টিকেল 324 কে সামনে রেখে ইলেকশন কমিশন সে তার ক্ষমতা এক্সারসাইজ করছে। অ্যাবসেন্ট, ডিলিট, ডেথ আর শিফট, অ্যাবসেন্ট, ডেথ, শিফট, 58 লক্ষ মানুষের নাম বাদ গেছে, কয়েকজনের ভুল হয়েছে, তারা ইনক্লুড হয়ে যাবে। আপনারা বলুন, এটাকে সামনে রেখে তার আগে পর্যন্ত কি নোংরামি হচ্ছিল? সব কেটে যাবে, কেটে যাবে, কেটে যাবে। এখন যে আবার হেয়ারিং হচ্ছে, হেয়ারিং এর মনে করি আমি পেরেশানি হচ্ছে কিছু ক্ষেত্রে। বয়স্ক লোকেদের ক্ষেত্রে একটা এজ বার করা দরকার ছিল, কারণ যারা অনেক বয়স্ক লোক তাদেরকেও যেতে হচ্ছে। যেমন আমরা বয়স্ক লোকেদের ভোটটা নিতে গেলে তাদের বাড়িতে পৌঁছে যায়, হিয়ারিংটাও কিন্তু তাদের এই ক্ষেত্রে করা যেতে পারত। এটা ইসিআই কোন রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই এই এসআইআরটা পশ্চিমবাংলায় করেছে। এর আগে প্রস্তুতি যদি সঠিকভাবে নিত তাহলে এই হয়রানিটা হতো না। এই হয়রানির দায়টা একে নিতে হবে, ইসিআই কে নিতে হবে। কিন্তু মৃত ভোটার বাদ গেলে তৃণমূলের চিন্তার কারণ কি আছে? শিফট যারা করেছে সেই ভোটার বাদ গেলে তৃণমূলের চিন্তার কারণ কি আছে? যারা অ্যাবসেন্ট, তার অস্তিত্ব নাই, ভোটার লিস্টে নাম এসছে, তৃণমূলের অসুবিধা কি আছে? এইগুলো তো ওরা সব ছাপ্পা মাত্র, ওই জন্য ভয় পাচ্ছে।
একদম বারে বারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় থেকে আরম্ভ করে যারা মনীষীরা আছেন এবং ইন্দিরা গান্ধী আমাদের প্রধানমন্ত্রী ভারতের, ওনাকে যে এইভাবে অপমান করা হচ্ছে, কি বলবেন? প্রথম কথা হচ্ছে, যারা এই আক্রমণ চালিয়েছে দুষ্কৃতীদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করে জেলের মধ্যে রাখতে হবে। কিন্তু বিমান বাবু একবারের জন্য বললেন না তার দলের কর্মীরা এটা ভুল করেছে। আমরা দেখেছি বিজেপির কাছ থেকে বারবার রাজা রামমোহন রায় থেকে পার্লামেন্টে, আমি ওইটা উচ্চারণ করব না, দেশের প্রধানমন্ত্রী আমার বাংলার মনীষীকে কি নামে ডেকেছিল? বর্দা তার নাকি, বর্দা নাকি তার, বারবার অপমান করছে। শুধু তাই না, রবি ঠাকুরের গাওয়া আমাদের দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য এরা লাফালাফি করছে। মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী, উচ্চ শিক্ষামন্ত্রী আমার বাংলার বাঙালি মনীষী সম্পর্কে বাজে মন্তব্য করছে। আমরা ধিক্কার নিন্দা জানাচ্ছি এর বিরুদ্ধে সরকার ব্যবস্থা করবে। হ্যাঁ দেখুন, একটা কথা বলছি, যেটা কি জঘন্য কাজ করেছে সেটা বাংলার মানুষ দেখেছে, উত্তর দিয়েছে। কিন্তু সমস্যা এটাই, যদি আমি আমার অবস্থান ক্লিয়ার করছি, এটা যদি গীতা পাঠের মঞ্চে, মঞ্চ না, এলাকায় চিকেন প্যাটিস বিক্রি করা যাবে না, লোকটিকে বলে সুন্দর একটা কথা আপনারা মনে রাখুন, শুধু শেখ রেজাউলকে নয়, শ্যামল মন্ডলকে আক্রমণ করেছে। শ্যামল মন্ডলটা ক্রমশ লাইটের আড়ালে চলে যাচ্ছে, রেজাউলটা শুধু ভেসে উঠছে। আমি কিন্তু শ্যামল মন্ডলের হয়েও প্রশ্ন করব, রেজাউলের হয়েও বলবো, যারা প্যাটিস বিক্রেতার উপরে আক্রমণ করেছে তাদেরকে ধিক্কার জানানোর ভাষা নাই। এমনি রুজি রুটি নেই, মানুষের ইনকাম নাই। যদি কেউ এখানে দুটো প্যাটিস বিক্রি করে তার সংসার চলে, অসুবিধা কোথায়? তারপরেও যদি মনে হয় এখানে প্যাটিস বিক্রি করা যাবে না, তাকে তো বললেই হয়ে যায়। আরে আমরা প্রোগ্রাম করি, প্রোগ্রামের মাঝে ঢুকে দেখি চা বিক্রি করছে, কেউ লজেন্স বিক্রি করছে, আমাদের ডিস্টার্ব হয়। আমি একবারের জন্য রিয়াক্ট করি না। আরে ওইটা করে যদি ওর পেট চলে। আর দ্বিতীয় কথা বলছি, গীতা পাঠ হচ্ছে কিসের জন্য? ধর্মীয় বিশ্বাস, পুণ্যের জন্য। সেখানে যদি ওই এলাকায় কেউ যদি কিছু বিক্রি করে ইনকাম করে, আমার মনে হয় অর্গানাইজিং যারা আছে তারা পুণ্য ছাড়া পাপ হতো না তাদের। দেখতে পাবে ওটা চমক থাকলো। 21শে জানুয়ারি আমাদের প্রতিষ্ঠা দিবস কলকাতায় আছে, ওইটা চমক থাকলো। কি বাংলাদেশ হিন্দু, পশ্চিমবাংলার মন্দিরের কথা বলছেন না বাংলাদেশের মন্দিরের কথা বলছেন? পশ্চিমবাংলার মন্দির যে কটা ভেঙেছে, যারা গ্রেফতার হয়েছে, সবটাই কিন্তু ধর্মীয় পরিচয়, কেউ মুসলমান নয়, ক্লিয়ার রাখুন। দ্বিতীয় কথা বলছি, চোপড়াতে সরস্বতী ঠাকুর ভেঙেছিল, গ্রেফতার হয়েছে বিজেপির পঞ্চায়েতের সদস্য। দক্ষিণ 24 পরগনাতে ঠাকুরের গলা কেটে নিয়েছে, গ্রেফতার হয়েছে, সেখানেও বিজেপি তৃণমূলের নেতা বলছে, তৃণমূল বিজেপি নেতা বলছে। আপনাকে আমি উত্তর দিচ্ছি, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু অত্যাচার হচ্ছে, ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমান অত্যাচারের শিকার হচ্ছে, সংখ্যালঘু খ্রিস্টান অত্যাচার হচ্ছে। তবে অত্যাচারকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমার স্পষ্ট বার্তা এটাই, শুভেন্দু বাবু, মমতা ব্যানার্জি আর বাংলাদেশের আওয়ামী লীগের নেতা বুঝতে পারবে না কিভাবে অত্যাচার হচ্ছে। বাংলাদেশের ওই দীপু দাসের পরিবার কিভাবে দিন যাপন করছে সেটা এখানে সোহেল রানার পরিবার বলতে পারবে। সোহেল রানার পরিবারকে জিজ্ঞাসা করুন বাংলাদেশের দীপু দাসের পরিবারের আজকে কি অবস্থা, আর বাংলাদেশের দীপু দাসের পরিবারকে জিজ্ঞাসা করুন সোহেল রানার পরিবারটা কেমন আছে। আওয়ামী লীগের নেতা ওই খালেদা জিয়ার ছেলে তারেক রহমান পরিবারের কেউ, তারেক রহমান সাহেব যিনি এসেছে উনি, বিএনপি নেতা, ও বলতে পারবে না ওখানে উনি সংখ্যাগুরু। এখানে শুভেন্দু অধিকারী বলতে পারবে না এখানে কি হচ্ছে ওখানে কি হচ্ছে, এখানে বলতে পারবে কারা সংখ্যালঘু কি হচ্ছে ওখানকার সংখ্যালঘু। এদের দুটো অবস্থা বলতে পারবে, এরা ওদের বলতে পারবে। এরা দুটি সংখ্যাগুরু, এরা তো সবসময় চাঁদে চলে। আরজি করে বিচার পায়নি, তৃণমূলের সাথে বিজেপি দায়ী। কসবাটা বলুন, এখনো বিচার পায়নি, এখনো বিচার পায়নি কয়ে আনিস, এখনো বিচার পায়নি বিদ্যুৎ মন্ডল, এখনো বিচার পায়নি রোমা ওরা, এখনো বিচার পায়নি শিকারি মোড়া, আদিবাসী সমাজের ছেলে, তাকে পুলিশ লকআপে পিটিয়ে খুন করেছে। এটা হচ্ছে মমতা ব্যানার্জির আমলে বিচার পাওয়াটা, আশা করাটাই আমাদের বৃথা হবে। আমি জানি না কতটা কি ভূমিকা হচ্ছে। আমাকেও শোনাতে চাইছেন নাকি আপনি? আচ্ছা, না না না, আপনি কি প্রশ্ন হলেন?